মির্জা সায়ান মুগ্ধ পর্ব সংখ্যা ৩৪। লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। ও আচ্ছা, এই বাত। আহারে বান্দির মেয়ে, আগে বলবি তো। যাকগে শোন বান্দির মেয়ে, এক কাজ করতে হবে। শুধু শুধু কষ্ট করে কেচি দিয়ে গোড়া থেকে চুল কাটতে হবে না। আমি তোকে ব্লেড দিচ্ছি, একেবারে নেড়ো হয়ে যা। অ্যান্ড ওয়াচ এ মোর থিঙ্ক, চুলের সঙ্গে সঙ্গে নিচের অতিরিক্ত নড়তে থাকা জিভটাকেও কাটিস কিন্তু। হতভম্ব মাহি, মায়াবরা ওহরিণী চোখ দুটো তার বিস্ময় আর ভয়ের চাপে কঠোর থেকে বেরিয়ে আসার জোগাড় যেন। লোকটা আবারও তাকে সুযোগ বুঝে ঠেস মেরে যাচ্ছে। সপ্তদশী ধবধবে মুখে লাল হয়ে গিয়েছে নিমিষেষে। পাতলা টিকালো নাকের ডগাটা যেমন টুকটুকে লাল আভায় ছেয়ে গিয়েছে দেখো। নরম তুলতুলে চোয়ালখানা শক্ত করে ফুটে সপ্তদশী নিজ কণ্ঠে আওয়াজ তুলল, কাট কাট। আপনার এসব উদ্ভট উপদেশ আপনি আপনার নিচের পকেটে রাখুন। মুখটা খুললেই যখন তখন ঠেস মেরে কথা না বললে আপনার চলেই না, তাই না? যুবকের বাদামি রাঙা চুলগুলোর আড়ালে ঢেকে থাকা প্রশস্ত বুকখান কপালখানায় দেখো মিলেছে গোটা কয়েক ভাঁজের ছাপ। দৃষ্টি হয়েছে তীক্ষ্ণ, ছুরির ধারালো অংশের ন্যায় স্পষ্ট। খাড়া নাড়া দিচ্ছে তা। স্পষ্ট নাকখানা তার ফুলে উঠেছে খানিক। জলের রেখা টান টান করে কর্কশ কণ্ঠে শুধালো, আমার মতো বৃষ্টির সাথে মুখে মুখে তর্ক করতে তোর ভয় লাগে না বান্দির মেয়ে? সপ্তদশী মৌন, নাকের পাটা ফুলিয়ে মুখ ঘুরিয়ে অন্যত্র। দুহাত বুকের কাছে ভাঁজ করতেই কর্ণখোরে ভেসে এলো মুগ্ধের কটমটে সন্দিগ্ধ কণ্ঠ, তোর কি ঘাড়ের সমস্যা আছে বান্দির মেয়ে? সহসা সপ্তদশীর মসৃণ ললাটে ভাঁজ পড়ল গোটা কয়েক। ভুরুদয়ের মধ্যকার সামান্য গটিয়ে ঘাড় ঘোরালো সম্মুখে রয়েছে, মাথাটা উঁচিয়ে খানিকটা তাকালো যুবকের কঠিন মুখবয়ে। অতপর সন্ধিহান গলায় জিজ্ঞাসা করলো, মানে ঘাড়ে সমস্যা হতে যাবে কেন? এ পর্যায়ে দাঁত চাপলো রুড়ো যুবক। কদম দুখানার সামনে এগিয়ে এনে শক্ত চলে কটমট শব্দ তুলে খেকিয়ে উঠে শুধালো, তাহলে কথায় কথায় ঘাটতারামি করিস কেন বান্দির মেয়ে? নাকি আমার হাতের উত্তম মাধ্যম না খেলে তোর পেটের ভাত হজম হয় না, কোনটা? সপ্তদশী চিবুক নামালো কণ্ঠায়। মারের কথা শুনতেই তার আদরে মুখখানা যেমন কেন একরাজ আধার চোখের কর্নিশে অলক্ষে চিকচিক করে উঠল। রূঢ়মানব সরু চোখে দেখলো সব। ঘাটা সামান্য নুইয়ে আলগোছে দুহাত বাড়িয়ে রাখলো মাহির দু কাঁধের কাউন্টার টপের ওপরে। ধীরে ধীরে মেয়েটার দিকে আগোচ্ছে, ঝুঁকছে, চুপসে যাচ্ছে সপ্তদশী। ভয়তো ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে খামচে ধরেছে নিচের বুক। কোমরের এক জায়গায় স্থির থাকলেও দোল্যমান ক্ষুদ্র দেহটা পেছাচ্ছে লাগলো ভয়ে ভয়ে। যুবকের তীক্ষ্ণ দৃষ্টি নীরবে দেখলো সব। পুরো বাদামি অক্ষিপুটে আচনক দেখা গেল এক চিলতে কুরুহাসির রেশ। পরক্ষণে সে কেমন গমগমে গলায় আওড়ালো, পা দুটো কি খুব বেশি লম্বা হয়ে গিয়েছে বান্দির মেয়ে? ভয়ে তটস্থ সপ্তদশী খিচে রেখেছে অক্ষিপুট। এরই মধ্যে মুগ্ধের অমন মোটা কথা কর্ণ করে পৌঁছাতেই ধীরে ধীরে চোখের পর্দা সরালো মাহি। বিভ্রান্ত স্বরে জিজ্ঞাসা করলো, মানে? যুবকের দৃষ্টি যেন আগুন ঝরছে। সেই আগুনের উত্তাপে চোখে চোখ রাখা যায়? সপ্তদশীর তড়িঘড়ি সে দৃষ্টি বোঝালো কোনো মতে, তবে শেষ রক্ষাটুকু আর হলো না তার। বোকা মেয়ে নজর ঝোঁকাতেই যুবকের শক্তপোক্ত হাতের থাপ আচমকা চেপে ধরলো তার কণ্ঠা। মাহি ভরকায়। হুটহাট আক্রমণে তাল সামলাতে না পেরে ভুলবশত হাতের ধারালো নখের আঁচড় বসায় যুবকের উন্মুক্ত লোমহীন পেটানো বক্ষে। সেই দিকে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে কেমন কটমটিয়ে তাকিয়ে মাহির পানে, চোয়াল শক্ত করে নাকে মুখে লেপটে লালাব আবরণ। সে তৎক্ষণাৎ হাতের জোর বাড়িয়ে হিসিসি আওড়ায়, এটা তোর বাপের বাড়ি নয় যে তুই যখন তখন এদিক সেদিক ঘোরাঘুরি করবি বান্দির মেয়ে। তোকে কতবার বলেছি ঘর থেকে বের হবি না, সবসময় আমার কথার উল্টোটাই যেন তোর করতে হয়। কণ্ঠা ভেঙে পড়ার জোগাড় মাহির। চোখে মুখে নীরবে অশ্রু ঝরছে তার। তবুও নিজেকে তেজ যেন কমেনি সপ্তদশীর। নাকের পাটা ফুলিয়ে জোরালো এক নিঃশ্বাস টেনে ঝাঁঝালো কণ্ঠে থেমে থেমে আওড়ায়, কারণ আমি আপনাকে মানতে বাধ্য নই। কথাটা শুনতেই বুঝি যুবকের মাথা ভর্তি উত্তপ্ত আগুনে এক কৌঠা ঘি ঢাললো কেউ। সে কেমন তড়াক করে চলে উঠল দেখো এক ঝাটকায় সপ্তদশী নরম কণ্ঠা ছেড়ে দিয়ে। আচানক এক হিংস্র চপটাঘাতে স্পৃষ্ট করলো মাহির নরম তুলতুলে কপল।
মুহূর্তে গাল বাঁকিয়ে কাউন্টার টপের ওপরে আছড়ে পড়ল সপ্তদশী। ঠোঁট দুটো তার সঙ্গে সঙ্গে ঝাপসা হয়ে গেছে, চোখ দুটো তার সঙ্গে সঙ্গে ঝাপসা হয়ে গেছে, সবকিছু দেখছে ঘোলাটে। মাথাটা ঘুরছে বনবন করে, নাকে উঠছে মাছি, গালটা বুঝে এক্ষুনি খসে পড়বে অবস্থা থেকে। সে কেমন আলতো করে হাত ঠাসিয়ে আনলো গালের ওপর, জ্বলতে থাকা অবেশ লাগা গালটা হাতের একটুখানি শীতল স্পর্শ পেতে আরাম পেল বেশ। তবে এই আরামের স্থায়িত্ব খুব বেশি ধরে রাখতে পারল না সে। তার আগে পাঁচাটি শক্তপোক্ত রুড়ো আঙ্গুল আচানক মুঠো ভর্তি করে চেপে ধরল মাহির নরম ঘাড়। সপ্তদশী কোকিয়ে ওঠে ব্যথায়, ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াসে মরতে থাকা অবস্থাতেই সপ্তদশীর মাথাটা আলগোছে নিচের দিকে ঘুরিয়ে নেয় রুড়ো মানব। চোখে মুখে স্পষ্ট আগুনের ছাপ লেপটে হুঙ্কার ছুড়ে বলে ওঠে, ইউ বিচ! আমাকে মানবি না তো কাকে মানবি তুই? তোর ওই দুদিনের নাগরকে মানবি, জানোয়ারের বাচ্চা? হাতের কাছে একবার পাই শুধু তোর দুদিনের নগরকে, দেন তোর চোখের সামনে ওই বাস্টার্ডকে টুকরো টুকরো করে ছাড়বো আমি, মাইন্ডেড। ঘাড়ের রোগ ছিঁড়ে যাবার জোগাড় বেচারির। দাঁত দিয়ে অনবরত ঠেলছে পিছের দিকে যুবকের শক্তপোক্ত হাত। তবুও লাভের লাভ কিছুই যে হচ্ছে না, উল্টো ব্যথা বাড়ছে ঘাড়ের। মাহি এবার বড্ড অসহায়, ফুপে উঠলো ঘাড়ের ব্যথায়, নাক টেনে টেনে শুধালো, ব্যথা পাচ্ছি আমি। যুবকের দৃষ্টি নিষ্প্রাণ, কপালের চামড়ায় দগে দগে ক্ষত এখনো স্পষ্ট। ঘাড় সমান ওলফ কাট চুলগুলো আজ কপালের সামনে ছড়িয়ে আছে বড্ড এলোমেলো ভাবে। এমন একটা দগদগে ক্ষতকে ঔষধ কিংবা ব্যান্ডেজের ছিটে ফোটা নেই। যুবক নিজের ক্ষতের প্রতি বড্ড উদাসীন। চুলের আড়ালে কোনো মতে ঢেকে গিয়েছে ক্ষতের দাগ। মাত্র রিক্ত রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব। ঘাড়ের রগ ফুটেছে বেশ, মুখবয়ে কঠিনভাবে লেপ্টে আছে আচমকাই। মাহির কথার প্রত্যুত্তরে এক অদ্ভুত কণ্ঠে শুধাল, আমার চাইতো বেশি পাচ্ছিস বান্দির মেয়ে? থমকায় মাহি। যুবকের অদ্ভুত কণ্ঠে কেঁপে উঠল তার বুক, চোখ দুটো কেমন এগিয়ে এলো, এলোমেলো ভাবে অদ্ভুত স্থিতিশীল হলো যুবকের পানে। ঘাড়ের ব্যথা ভুলিয়ে সপ্তদশী সন্ধিহান চোখ খুঁজলো যুবকের রুড়ো দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা ভাষা। ছোট্ট মস্তিষ্ক তার মত্ত হয়েছে যুবকের হুটহাট কথার মানে খুঁজতে। কি উদ্দেশ্যে কথাটা বললো সে? তার চাইতেও বেশি মনে মানে কি? সে আবার কোথায় ব্যথা পাচ্ছে? মাহি দ্বিধাবোধে ভুগছে, বোকানে হতবিম্বল হয়ে দৃষ্টির যুবকের পানে তাকিয়ে। হঠাৎ করে তোর সন্ধিহান চোখ গিয়ে আটকালো যুবকের কপাল বরাবর লুকিয়ে থাকা দবদবে ক্ষতই। নরম দিলেই সপ্তদশী পীড়িত হওয়ার সত্যি যুবকের তাজা ক্ষত দেখে চমকে উঠল বেশ। অজান্তে ডান হাত উঁচিয়ে যুবকের কপাল স্পর্শ করতেই দুঃসাহস দেখানো মাত্রই তার হাতের নরম কবজি সন্দিগ্ধভাবে চট করে আটকে দেয় মুগ্ধ। শক্ত চোয়ালে কটমট করে শব্দ তুলে গর্জন করে বলল, ডোন্ট ইউ ডিয়ার টু টাচ মি বান্তির মেয়ে। হতভম্বের ন্যায় ভাব নিয়ে তাকিয়ে থাকলো মাহি। যুবকের দবদবে ক্ষতর পানে তাই দৃষ্টি বজায় রেখে শুধালো, আপনার কপালটা তো খারাপভাবে কাটলো কিভাবে? মাথার তালু জ্বলছে রুড়ো মানবের। এক ঝটকায় মাহির ঘাড় কবজি সন্ধি ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো এক কদম। কটমট করতে করতে হাত ঠেকালো নিজের কোমরে। অতঃপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে শুধালো, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে রে, জানোয়ার বাচ্চা? উজ্জ্বল মুখখানা নিমিষে চুপসে গেল সপ্তদশী। সেথায় ভর করলো একরাশ বিরক্তি আর অভিমান। লোকটা যে অমন তেরা তা তো আগে থেকেই জানা তার। তারপরেও যে কেন ওইসব জিজ্ঞাসা করতে গেল? মাহি শক্ত মুক্ত করলো মুখবয়ে। থাপ্পড় খাওয়ার আগে হাত বুলিয়ে তরা কণ্ঠে আওড়ালো, ঘাট হয়েছে আমার। ঘটে বুদ্ধি থাকলে আর কোনোদিন আপনাকে কিছু জিজ্ঞাসা করব না। তখনই ঘাড় কাত করে তাকায় মুগ্ধ। দৃষ্টি শুরু করে সন্ধিহান গলায় সঙ্গে সঙ্গে বলল, এত মার খেয়েও গলায় বেশি তেজ দেখাস কিভাবে? গলা তেজ দেখি কমে না বান্দির মেয়ে। সরু নাকের পটাতন ফুলে উঠল মাহির। কাউন্টার টপ থেকে নেমে যেতেই তৎপর হয়, কাটকাট কণ্ঠে শুধালো, কমবেও না অত সহজে। জিভ খসে কথাটা বের পড়তেই সেকেন্ড 10 হবে বোধহয়। আর অমনি নির্দয় মানব তৎক্ষণাৎ এগিয়ে এসে পথ আটকালো মাহির এন আতর্কিত কাণ্ডে। বিরক্ত হলে এবার মাহি, তার দুপায়ের হাঁটু ঠেকিয়ে যুবকের নভিক্রম বরাবর। সপ্তদশী দাঁত কিরমির করতে করতেই হাঁটু দুখানা সরাতে উদ্যত হতেই বাদ সাধলো যুবক। এক হাতে শক্ত করে চেপে ধরল সপ্তদশীর হাঁটু।
মাহি বিরক্ত হলো। তিত্তির বিরক্তিকতায় মাথা উঁচিয়ে তাকালো পাহাড় সম মানুষটার দিকে। তেতো কণ্ঠে খেক খেক করে আওড়ালো, কি সমস্যা আপনার? আমার হাঁটু ধরলেন কেন? নিখাত সৌন্দর্যের অধিকারী যুবকের বাদামি ঠোঁট দুটো আলতো দাঁতের তলায় পিষে দিল কেমন। পিয়াংসি করা ঠোঁটের বাঁদিকের অংশটা এখনো আটকে আছে লম্বা ক্যানাইন দাঁতের নিচে। সে যেন এক রক্তচোষা, কি লম্বা তার দাঁত! কপাটির ওপর ভাগের ক্যানাইন দাঁত দুটো। যুবক কিয়ৎক্ষণ রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে রইল সপ্তদশীর পানে, অতঃপর শান্ত অথচ রূঢ় কণ্ঠে হিসিয়ে বলল, তোর তেজ কমাতে। কেঁপে ওঠে মাহি। যুবকের খাঁচায় লুকিয়িত অঙ্গটা আচমকাই মুচড়ে উঠল অজানা ভয়ে। যুবকের বেশ দেখতে লাগলো মেয়েটার ভয়ার্ত মুখটা পরখ করতেই সে কি পৈশাসিক আনন্দ তার। যুবক আলগোছে ঝুঁকে এলো মাহির পানে। সপ্তদশী তৎক্ষণাৎ দুহাতে ঠেলতে লাগলো বলিষ্ঠ মানবকে। তবে বালাই শার্ট অমর একটা পাহাড়সম মানুষকে কি আর তার মতো মাছি দূরে ঠেলতে পারে? সপ্তদশী নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও এক চুল নড়াতে পারেনি মুগ্ধকে। শেষমেশ আর সইতে না পেরে মাহি কেমন চেঁচিয়ে উঠে বলল, খবরদার আমার কাছে আসবেন না, না হলে। কথাটি সপ্তদশী কণ্ঠ অব্দি আসার আগেই আটকে গেল সপ্তদশী জীবের ডগা থেকে। শূন্য হয়ে গেল যেন বাঘটা। বাকশূন্য হয়ে তাকিয়ে রইল সে। তার ছলছল চোখ জোড়ায় ভীতু চাহনি এক দৃষ্টে তাকিয়ে আছে যুবকের মুখপানে। সপ্তদশীর ক্ষুদ্রতাহিত দেহটা কাঁপছে ভীষণ। শত হলেও বুক বরাবর ঠেকেছে রিভলভারের ঠান্ডা নল। ভয় না পেয়ে ধরাই উপায় আছে তার। মাহি ঢোক গিলল ক্ষণে ক্ষণে। যুবকের করু হাসি মাতি দেখলো অধর জোড়ায়। চোখে মুখে খেলছে তার একরাশ শহর রহস্যময় ভাবস্রোত। যুবক ঘাড় নুইয়ে আনে সামান্য। মাহির বুক বরাবর বন্দুকের শীতল নলটা আরেকটু ঠেলে দিয়ে হিসিস করে বলল, স্পেড ইয়োরস লেগস। আকাশ ভেঙে ধরণী টপকালো সপ্তদশীর। চোখ দুটো বিষময় কোঠরে ছড়িয়ে আসতেই তেমন একটা ভাবে মুখভয় অভিব্যক্তি শনাক্ত করতে একরাশ হতভগতা। সপ্তদশী ভুলে বসলো যুবকের কথা। এদিকে মুগ্ধ নামক বেপরা পুরুষ কথা পুনরাবৃত্তি অভ্যস্ত নয়। সে যেন তার শানের খিয়াফত। যুবক চোয়াল ফাটানো ফের। তক্ষুনি মাহির বুক ফেটে বন্দুকের নল উঁচিয়ে এলো যেন ভয়ে। সে আচমকাই ঠেকালো সপ্তদশীর ললাট বরাবর। ফের হুঙ্কার ছুড়ে আওড়ালো, ইউ ফাক বিচ, জাস্ট ওপেন ইউর লেগস। তৎক্ষণাৎ হাঁটুদয়ের মাঝে দূরত্ব টানল সপ্তদশী। বুক ভাঙা আর্তনাতে ভারী হলো তার বুক। চোখে মুখে আর মানছে না বাদ। নীরবে ঝরছে অশ্রু। যুবক আলগোছে পা বাড়ায় সম্মুখে। ধীরে ধীরে সপ্তদশীর কপাল থেকে রিভলভারের নল নামিয়ে তা রাখলো কাউন্টারের ওপর। অতঃপর নিজ রুক্ষ আঙ্গুলে শক্ত থাবায় আচমকায় আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। সপ্তদশী চোখ খিচে কুকিয়ে ওঠে এবার। চোয়াল কটমট করতে থাকে তার। এই বুঝি চোয়ালটা ভেঙে গড়িয়ে পড়বে মাটিতে। অথচ মুগ্ধ নামক গম্ভীর মানব শ্লেষাক্ত ভঙ্গিতে তাকিয়ে আছে মাহির তিত্তির করে কাঁপতে থাকা অধৈর্য কোলের পানে। যুবকের নয়ন আটকাচ্ছে না আজ। নয়ন মেতেছে তেজওয়ান ভাব। সে কেমন পুরো উচিত শ্লেষাক্তর ইঙ্গিত জোরে আওড়ালো, ক্যান আই টেস্ট ইউর লিপস ফর ওয়ান্স বান্তির মেয়ে? নাক কুচকায় মাহি। তরি বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সম্মুখে। বেপরা যুবক কেমন শ্লেষাক্তর ভঙ্গিতে হাসছে দেখো। সপ্তদশীর ক্ষুদ্রাতিরিত তক্ষুনি চোখে মুখে একরাশ ঘৃণা লেপটে আগুন কণ্ঠে আওড়ালো, এসব বেহায়াপনা করতে আপনার লজ্জা করছে না, নোংরা লোক? ঠোঁট বাঁকায় রূঢ় মানব সূক্ষ্ম অধৈর্যরা জীবের ডগা দিয়ে আলতো করে ভিজিয়ে নিয়ে ধীরে ধীরে মুখ এগোয় মাহির দিকে। তাচ্ছিল্য ভান ধরে হিসিয়ে বলে, না করে না। চোয়ালের ব্যথায় মুমূর্ষ যাচ্ছে সপ্তদশী। মুখটা অন্যত্র ঘোরানোর জো নেই তেমন। বেহায়া লোকটার হাত থেকে নিজেকে বাঁচানোর শেষ প্রয়াস কোনো রকমে চোখ খিচে বলে ওঠে, আমার এই ছোট্ট জীবনে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি তাহলে সেটা নিঃসন্দেহে আপনি, মিস্টার বিস্ট। চোয়ালের পেশি টানটান হলো মুগ্ধের। ঠোঁটের খেলো তাচ্ছিলের হাসি। সপ্তদশীর নরম সরম ঠোঁট জুড়ো ছুঁই ছুঁই করে রূঢ় মানবের অধৈর্য গোল। সে কেমন নাটকীয় ভান ধরে তক্ষুনি মাহির বাহাতখানা চেপে জোর করে নামিয়ে আনলো নিজের ট্রাউজারের সম্মুখ ভাগে। বিপদসীমা প্রায় ছুঁই ছুঁই অবস্থায় মাহির হাত।
সপ্তদশী নাক মুখ কুচকে হাত গুটিয়ে নেওয়ার প্রয়াসে মত্ত, অথচ বেয়াদব ছেলেটা দেখো মেয়েটাকে ইচ্ছে করে জ্বালাতে শ্লেষাক্ত কণ্ঠে বলল, গুনে দেখতো বান্দির মেয়ে, তাতে আমার কয়টা বাল ছেঁড়া গেল। লজ্জায় কান যেন গরম হয়ে গেল সপ্তদশী, কানের ছিদ্র দিয়ে নির্ঘাত বেরিয়ে এলো ধোয়া। নিজের অসহায়ত্ব ভেঙে পড়তে বোকা মেয়ে সহসা কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে। নির্দয় মানব বাঁকা হাসলো এ পর্যায়ে। ধীরে ধীরে নিজের রুক্ষ অধৈর্য গোল আলগোছে রাখলো সপ্তদশী তুলতুলে অধরের ওপর। মাহির ফোপানো বোধ হয় বাড়লো, ছটফট করতে লাগলো জবাই করা পশু ন্যায়। রুরো মানব আগের ন্যায় ঠাই অবস্থায় হিসিসে শুধালো, মেয়েদের তেজ কাছে চাইতে বেশি ভঙ্গুর হয় বান্দির মেয়ে, সামান্য একটু আঘাত আর একটু অমনি তোদের তেজ অহংকার সবটাই চূর্ণ বিচূর্ণ। ভুলেও আমাকে রাগাস না মেয়ে, একবার যদি আমি নিজের পশুত্বে নামি তাহলে সবার আগে তোকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবো। নেহাত তোর বয়স কম, আর আমার মতো বিষ্টকে সামলাতে গেলে মরণ নিশ্চিত তোর। সো ডোন্ট ইয়োর ডেয়ার টু ক্রস ইয়োর লিমিটস। সময়ের আগে অকাজ করতে চাচ্ছি না। সবগুলো কথা সপ্তদশী ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়েই বলে গিয়েছে রুরো মানব। সপ্তদশী নীরবে শুনল সব। চোখ দুটো তার বুঝে রাখা, মুগ্ধ আলগোছে ঠোঁট সরালো। কথা শেষে ঝটকা মেরে সপ্তদশী চল ছেড়ে দিয়ে পিছিয়ে গেল 2 কদম। উন্মুক্ত পেটানো দেহ টান টান করে দুহাত গুজলো পকেটে। পরক্ষণে কঠিন মুখে ধমকে বলল, নাও গো ব্যাক টু ইয়োর রুম। এই বাক্যে কাজ হলো এবার। সপ্তদশী ভীষণ বাধ্য ভাব নিয়ে তড়িঘড়ি করে নেমে এলো কাউন্টারের টপ থেকে। অতঃপর কিচেনের ফ্লোরে এক কোণে গা গুটিয়ে বসে থাকা ভয়ার্ত কিউটিকে কোলে তুলে নিয়ে এক ভোঁ দৌড় দিল। তবে যাওয়ার সময় আবারও কি মনে করে হুট করে পা থমকালো সপ্তদশী। বোকানে ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরে চোখাচোখি হলো রুরো মানবের সাথে। রুরো মানব ঘাড় সামানো কাত করে ঠোঁট কামড়ে রেখে একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। মাহি ভরকায়। শুকনো ফাঁকা ঢোক গিলতে গিয়েও হুট করে দেখলো যুবক বাহাত বের করে পকেট থেকে রয়ে শোয়ে বাহাতের মিডল ফিঙ্গার উঁচিয়ে মেয়েটাকে দেখিয়ে হিসিস করে বলে ওঠে, ফাক ইউ বান্দির মেয়ে, বিয়াদব ছেলে। বিয়াদবি দেখে গা গুলিয়ে এলো মাহির। নাক মুখ সিটকে তক্ষুনি চলে গেল কিচেন থেকে। সপ্তদশী দৃষ্টিসীমার বাহিরে যেতেই মুখের রং পাল্টে গেল যুবকের। সে তাই ভর করলো একরাশ কুড়োতা, তাতে দাঁত চেপে হিসিস করে যাচ্ছে মুগ্ধ। শক্ত হাতে ঘাড় ডলতে ডলতে বিড়বিড় করে আওড়ালো, ফাক অফ। থরথর করে কাঁপছে মেয়েদের। নতমস্তকে হাঁটু গেড়ে মার্বেল মেঝেতে বসে আছে সবাই। অদূরে উঁচু গদির পায়ের ওপর পা তুলে বসে আছে মনস্টার। ডান হাতে তার একখানা স্লাইপার, তার তল ঠেকেছে ফ্লোরে। যুবক বা হাতে সিগার চেপে ধরে টান বসাচ্ছে ক্ষণে ক্ষণে। মুখবর্তী শিকারে কলুষিত ধোয়া মুখমণ্ডলের চারপাশে। গদি থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। গম্ভীর দৃষ্টি তার ম্যাডেনের দিকেই নির্বদ্ধ। প্রায় বেশ কিছুক্ষণ পর কামরার নীরবতা ভেদ করে মনস্টার শব্দ তুলো কণ্ঠে গম গম করে আওড়ালো, মেয়েটার ঘরে খাবার দিয়ে আসিসনি কেন? মেয়েডেনরা সব কাঁপছে। তাদের ভাষ্যমতে মেয়েটা মনস্টারের নিকট স্পেশাল। তার খাবার দাবারের কোনোরূপ কমতি হলে মনস্টার নিশ্চয়ই কাউকে ছাড় দেবে না। তাই তো ভয়ের চোটে কেউ আর সাহস করেনি মেয়েটার খাবার আনা নেওয়ার। এদিকে মনস্টারের কথা শোনার পর সকলের মৌনতা দেখে চল শক্ত হয়ে গেছে এডউইনের। কোমরের পিঠে দুহাত বেঁধে যুবক কঠিন গলায় ধমকে ওঠে, সবাই কি বোবা হয়ে গিয়েছিস? শুনতে পাচ্ছিস না মনস্টার কি বলছে? মেইডেনদের মধ্য থেকেই এবার একবারে কথা বলল মধ্যবয়সী এক রমণী। কাপা কাপা কণ্ঠে কোনো মতে বলতে লাগলো, আসলে মনস্টার, আমরা ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আমাদের রান্না বা আমাদের দেওয়া খাবার যদি মিসের পছন্দ না হয় তখন আপনি আবার আমাদের মেরে ফেলবেন। তাই এখন কি বেঁচে থাকবি বলে মনে হয়? এখন মেরে দেই। তোরা সবগুলো মিলে যে কাজ করেছিস, এখন কি না মেরে থাকবো? মেডেনের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে মনস্টার গমগমে কণ্ঠ শোনা গেল। তখনই কেঁপে ওঠে সবাই। মনস্টার নামক বলিষ্ঠ যুবক ঠোঁটের ফাঁকে সিগার গুছে রেখেই স্লাইপার তুললো হাতে। অতঃপর স্লাইপারের লম্বা নল মেডেনের দিকে ঘোরাতেই ডান হাতে টিগার চাপলেন নির্দয় মানব। পর মুহূর্তে ঝাঁঝানো বিকট শব্দে কেঁপে ওঠে কামরার প্রতিটি দেওয়াল। বৃষ্টির ন্যায় গুলি বর্ষণের মুহূর্তে নেতিয়ে পড়ল কয়েক জোড়া প্রাণ।
সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে লৌহ দাগ, মার্বেলের তরতরে ফ্লোরে ভেসে গেল তাজা লৌহর বহরে। প্রায় মিনিট 10 গোলাবর্ষণ চালিয়ে অবশেষে থামলো মনস্টার। স্নাইপারের চৌকস ডগর কেমন আগুনের ন্যায় লাল হয়ে উঠেছে। মনস্টার আলগোছে তার কাঁধ থেকে নামিয়ে এনে এক ঝটকায় ছুঁড়ে ফেললো মেঝেতে। ঠোঁটের কোণে গুজে রাখা সিগারেটটা ফের হাতে নিতেই যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় ডাকলো, অ্যাডউইন। এক ডাকে সাড়া দেবার মানুষ অ্যাডউইন তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়ালো মনস্টার গদির পাশে। মাথা নুইয়ে রেখে অনুগত্যের কণ্ঠে বলল, জি মনস্টার। সিগারে লম্বা টান বসালো মুগ্ধ, রয়ে শয়ে শটান হয়ে দাঁড়ালো বসা ছেড়ে। পরক্ষণে দুহাত পকেটে গুজল যুবক, পা বাড়ানোর সম্মুখে শূন্য পায়ে ফ্লোরে ভেসে যাওয়া উষ্ণ তরল লৌহুতে আলগোছে পায়ের তালু ডুবিয়ে রেখে নির্দয় মানব। এক হাত এহেন কাণ্ডে স্বস্তির শরীর যেন সকলেই। ক্লান্তি নেমে যাচ্ছে তার। যুবর সিগারেট ফুঁকে বসিয়ে হুঙ্কার ছুড়ে বলে ওঠে, এখন থেকে ওর কোনো কিছু চাওয়ার আগে যেন ওর হাতের কাছে চলে যায়, হোক সেটা খাবার অথবা অন্য কিছু। গট ইট। গম্ভীর মুখের ওপর নিচ মাথা নাড়ায় অ্যাডউইন। পরক্ষণে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসির রেশ টেনে মনে মনে আওড়ালো, তা তো দিবই মনস্টার। রাত প্রায় 10টা। পেট পুড়ে খেয়ে দেয়ে আজ আর নড়তে পারছে না সপ্তদশী। একসঙ্গে পছন্দের হরেক রকম খাবার পেয়ে হাবা গোপের নে গপগপিয়ে গিলেছে 2 প্লেট ভাত। শুধু কি তাই, তার কিউটিয়ে যে খেয়েছে অনেক কিছু। ফুডের সাথে খেয়েছে ইনস্ট্যান্ট ফুডও। এতদিনে পেট পুড়ে খেতে পেরে সে কি মজার আনন্দ মশাইয়ের। মাহি পুরো ঘরময় পায়চারি চালাচ্ছে। এক রাতেই যা খাবার খেয়েছে না, এত খাবার হজম হতে তার সময় লাগবে বেশ। সপ্তদশী গুটি গুটি পায়ে হাঁটছে, সঙ্গে দৌড়াচ্ছে তার কিউটি। দুজনের মধ্যে দেওয়া নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন কথা। ঠিক তখনই ঘরের দরজার কাছে এসে ধেয়ে এক তরুণী, সুমিষ্ট কণ্ঠ, আসবো মুনলাইট। পায়ের গতি থমকালো মাহির, ঘাড় বাড়িয়ে পেছনে তাকালো। দরজার কাছে মিলাকে অমন অনুমতির আশায় দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু গোটায় সপ্তদশী। চোখে মুখে ক্ষুদ্র ক্ষুদ্র করে কিছু সন্দেহন গলায় বলে ওঠে, অনুমতি নেবার কি আছে মিলা, চলে এসো। তক্ষুনি অনুমতি পেয়ে ভেতরে ঢুকলো মিলা। গায়ে তার তখনও সকালের মিলন শাল। গম্ভীর মুখে গুনে গুনে পদচরণ করে মিনিট 2 চলে এলোমেলো পায়ে মাহির নিকট। এসেই কোনো রূপ বালাকওয়া ছাড়ায় আচমকা টেনে ধরল মাহি নরম কবজির সন্ধি। এহেন হুটহাট কাণ্ডে হতবাক হয় মাহি। হাত ছাড়ার চোখে মেলে তাকায় তরুণীর দিকে। মিলা তাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে বসালো বিছানায়, অতঃপর নিজে বসলো মেয়েটার পাশে। মাহি এখনো হতভব নেত্রে তাকিয়ে আছে, ভুরু গুটিয়ে রেখেছে কিছুটা। যে না কিছু বলতে যাবো অমনি মিলা নিজের শালের ভেতর থেকে একটা চিঠি বের করে এনে আলগোছে ধরিয়ে দেয় মাহির হাতে। মাহি হতভম্ব হয়। 15 দিনের ভিজেন্ট পেপার তৈরির একখানা খাম। সে খামে আদৌ কি আছে জানতে কৌতূহলী মাহি তৎক্ষণাৎ আগ্রহী দৃষ্টিতে তাকালো মিলার পানে। চোখে মুখে একরাশ সতর্কতা লেপ্টে সন্ধিয়ান কণ্ঠে আওড়ালো, কি এটা, কে দিয়েছে? মিলার গম্ভীর মুখে এতক্ষণে ফুটলো এক টুকরো মুচকি হাসি। সে আলগোছে ডান হাতে ছুঁয়ে দিল মাহির নরম গাল, যেখানে এখনো মনস্টারের থাপ্পড়ের আঘাত স্পষ্ট। মিলা এক দৃষ্টি কিচিৎক্ষণ চেয়ে থেকে মেয়েটার গালের দিকে। পরক্ষণে ছলছল হয়ে উঠল তার চোখ। মাহি তখন ফের জিজ্ঞাসা করে উঠল, বললে না যে এটা কার চিঠি? ধ্যান ভাঙল মিলার। তড়িঘড়ি করে নিজের চোখে দৃষ্টি লুকালো এদিক থেকে ওদিক। ভেজা চোখে আলতো হেসে শুধালো, তোমার পাগল প্রেমিক। কপালে ভাঁজ পড়ল গাঢ়। সপ্তদশীর চোয়াল ঝুলিয়ে আচমকায় হাতের খামটা ছুঁড়ে ফেললো মেঝেতে। পরক্ষণে গমগমে গলায় আওড়ালো, আমার কোনো প্রেমিক নেই মিলা। যখন তখন এসব উদ্ভট কথা আমায় বলবেন, আমি খুশি হব। মিলা ফের গম্ভীর হলো। সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার কাছেটা পরখ করে মুখ ঘুরিয়ে তাকালো মাহির পানে। রয়ে শুয়ে চাপা স্বরে বলতে লাগলো, যে তোমায় নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসে তাকে তোমার পাগল প্রেমিক বলবো না তো কি বলবো মুনলাইট? তুমি হয়তো জানো না, সে ছেলে একমাত্র তোমাকে এই নরক থেকে বের করার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছে বারবার। এহেন কথায় যার পরাণ অবাক হয় মাহি। সহসা ঘাড় ঘুরিয়ে মিলার পানে হতবাক কণ্ঠে বলে, মানে? মিলা ফের দৃষ্টি ঘোরায় দরজার দিকে। রয়ে শুয়ে সতর্ক হয়ে বসলো এবার। নিজ উদ্যোগে মাহির ডান হাত টেনে নিয়ে নিজের হাতের মুঠোয় চেপে ধরলো। শুকনো অধৈর্যরা জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নিয়ে বলতে লাগলো, এখন এত কিছুর মানে বলতে পারবো না মুনলাইট, শুধু এইটুকু মনে রাখো, এখানে আর বেশি দিন থাকা তোমার জন্য ঠিক না।
যে কোনো দিন যে কেউ এসে তোমাকে মেরে ফেলতে পারে। আর আমি বেঁচে থাকতে এমনটা কখনো হতে দিব না মুনলাইট। কিন্তু তোমার আগে আমি যদি কিছু হয়ে যায় তখন তখন আমি তোমায় কিভাবে সেভ করব বলো? তাই আমি এই দেহে প্রাণ থাকতে তোমাকে সহি সালামতে এখান থেকে বের করেই রাখবো। এহেন কথাই যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল সপ্তদশীর। তার চোখে মুখে আবছে ছাপ স্পষ্ট। সে ভুরু গুটিয়ে সন্ধিহান গলায় আবারও জিজ্ঞাসা করলো, কে মারবে আমায়? ওই বিস্ট। মিলা আহত হলো কিছুটা, তারপরে আহত হাসি ফোটালো ঠোঁটের কোণে। আলগোছে আলতো করে মাহির গালে হাত বুলিয়ে ধরে আসা কণ্ঠে বলল, তুমি আপাতত যেখানে আছো এটা তোমার জন্য নরক, যেখান থেকে কেবলমাত্র সেই বেরোতে পারবে যে কিনা শেষ পর্যন্ত বেঁচে থাকবে। ঠিক এই কারণেই এখানকার প্রতিটি মানুষ একে অপরের মরণ চায়। ইতিমধ্যে অনেকেই এই কাজ করেছে। অবশ্য এই আদেশ স্বয়ং রুশদি কিং দিয়েছে। শোনো মুনলাইট, থমকালো মিলা। শুকনো গলায় খানিক ঢোক গিলে ভিজিয়ে নিয়ে কাঁদতে কাঁদতেই বলল, তোমার প্রাণ সংকটে আছে মুনলাইট। মনস্টার জানে বুঝে তোমায় এই প্লেসে রেখে গিয়েছে। যদি কেউ তোমায় মেরে ফেলে তাহলে ওকে, না হলে সে নিজেই মারবে তোমায়। অর্থাৎ তুমি মনস্টারের অধীনে থাকলে আজ না হয় কাল তোমার মরণ নিশ্চিত, যেটা আমি এবং ময়াংস কেউ জানে না। আমরা চাই তুমি অন্তত বেঁচে থাকো। মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছে সপ্তদশী। তার মতো ক্ষুদ্র মানুষটার প্রাণও যে এতটা সংকটে থাকতে পারে তা হয়তো কল্পনাই ছিল না তার জন্য। মাহি থমকে বসে মিলার চোখের দিকে নীরবে তাকিয়ে আছে, যেখান থেকে অনর্গল গড়িয়ে পড়ছে অশ্রু। একখানা বড়সড় টিভির পর্দার সামনে দাঁড়িয়ে আছে মাফিয়া মনস্টার। এক হাতে তার ট্রাউজার পকেটে ঢুকিয়ে রাখা, আরেক হাতে হুইস্কির বোতল। আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগার। বুকের ক্ষণে ক্ষণে চুমুক বসাচ্ছে হুইস্কির বোতলে। তার বাদামি চোখ জোড়ো কেমন ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে টিভির পর্দায়। পর্দায় দেখা যাচ্ছে সপ্তদশীর ঘরের দৃশ্য। মিলা কাঁদছে, মাহি বসে আছে তার সম্মুখে। মেয়েটা বুঝি কেঁদে দিবে দিবে অবস্থা। তার হাতে একখানা চিঠি। মাত্র মিলা উঠিয়ে দিয়েছে ফ্লোর থেকে। যুবক আগুন চোখে দেখছে সব। মাত্রা রিক্ত রাগে গজগজ করছে সে। মুখ ভরে নিয়েছে হুইস্কি, গিলছে তা। পেছন থেকে অ্যাডুইন তখন গম্ভীর মুখে বলে ওঠে, মনস্টার জ্যাট, একবার আদেশ করুন। উনাকে না আটকানো উনি আবারও পালাবে। আপনি বলবেন আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসবো ওই ছদ্মবেশীকে। মনস্টার দাঁত কিরমির করছে। পকেট থেকে হাত বের করে এনে ঘাড় ডলছে অনবরত। সাপে নেই ফোঁস করতে করতে পর্যবেক্ষণ করছে। বলল, ওকে এক্ষুনি আটকে ফেললে আমি ওই বান্দির মেয়েকে প্রাণে মারবো কি করে? থমকালো রুড়ো মানব। টিভির পর্দা থেকে দৃষ্টি সরিয়ে গটগটিয়ে হাঁটা ধরল উল্টো পথে। যাবার সময় কটমটিয়ে বলে গেল, অ্যাডুইন, গার্ডেনে একটা কবর খুঁড়ে রাখ, আর প্যালেসের সিকিউরিটি কমিয়ে দে। ওই বান্দির মেয়ে যেদিন আবারও আমার প্যালেস থেকে পালানো দুঃসাহস দেখাবে, সেই দিনই হবে ওর নাগরের জীবনের শেষ দিন। সো খেলতে দে ওকে। অ্যাডিন শুনল সব। মুহূর্তে তার চোল শক্ত হলো। সে ফের টিভির দিকে চোখ রাখলো। দেখলো মিলা হেঁটে এসে দাঁড়ালো ঝাড়বাতির নিচে। আচমকা সে মাথা গুছিয়ে তাকায় ক্যামেরা বরাবর। পরক্ষণে ঠোঁটের কোণে এক চলতে রহস্যময় বাঁকা হাসি রেস্ট টেনে আলগোছে নিজের চোখ থেকে অশ্রু মুছে নেয়। তারপর কেমন চোখ মেরে সরে যায় সেইখান থেকে। অ্যাডুইন তখন কটমট করে বিড়বিড় করলো, ফাক ইউ মিলা।